ইন্তেহা থমকে দাঁড়ালো বিরানের কথা শুনে। তার পিঠ বিরানের দিকে ফেরানো, কিন্তু মুষ্টিবদ্ধ হাত দুটো কাঁপছে। সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। ওর চোখের মনি এখন বিড়ালের মতো সংকুচিত। ইন্তেহা এক ধাপ নিচে নেমে এসে বিরানের একদম মুখোমুখি দাঁড়ালো। বিরানের লম্বা শরীরের সামনে ইন্তেহাকে ছোট দেখালেও তার ব্যক্তিত্বের তেজ বিরানকে এক মুহূর্তের জন্য থমকে দিল। ইন্তেহা ফিসফিস করে বলল, ডানা ঝাপটানোর দরকার নেই বিরান ভাই। আমি শিকারি পাখি, এক ছোবলে কলিজা ছিঁড়ে নিতে জানি আমি। আর আমার রাত বিরাতের খবর আপনি রাখার কে? নিজের জীবনে নজর দিন, অন্যের জীবনে সিসিটিভি ফুটেজ হওয়ার চেষ্টা করবেন না। বিরানের চোয়াল শক্ত হয়ে এলো। সে থমকালো। তার রাগ হলো। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ইন্তেহা তাকে সুযোগ না দিয়ে গটগট করে উপরে উঠে গেল। বিরান রাগে পাশে থাকা সোফায় সজোরে একটা লাথি দিয়ে বসলো। তখনই সেখানে নূর এলো। সে বিরানের অভিব্যক্তি দেখে বলল, আপনি ঠিক আছেন বিরান ভাই? বিরান কিছু বলল না। সে রাগে বড় বড় পা ফেলে বাহিরের দিকে যেতে যেতে বলল, আমি ভার্সিটি যাচ্ছি, সেখান থেকে চৌধুরী ম্যানশনে যাব। মামা আর মামনিকে বলে দিস। নূর বিরানে যাওয়ার দিকে নিষ্পলক তাকিয়ে রইল। তার চোখ খেয়ে পানি এলো, কিন্তু সে সেটা গড়িয়ে পড়তে দিল না। দীর্ঘ নিঃশ্বাস ফেললো মেয়েটা। গোলাপি ঠোঁট দুটো নাড়িয়ে আওড়ালো, আপু, তুমি হলে সেই বিষ যেটা পান করলে নিশ্চিত মৃত্যু, কিন্তু সবাই এটা জেনেও সেই বিষ পান করতে চায়। তাহলে আমার অমৃত হয়ে লাভ কি হলো? কিন্তু কোনো উত্তর পেল না। নূর হতাশ হলো। সেও পা বাড়ালো ভার্সিটির উদ্দেশ্যে। শহরের উপকণ্ঠে একটা নির্জন ক্লাব হাউস। চারিপাশটা নিস্তব্ধ। ক্লাব হাউসের ভেতরে বিশাল এক কাচের টেবিলকে ঘিরে বসে আছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ধোঁয়ায় আচ্ছন্ন ঘরটিতে বাতাসের ভারী গন্ধ। টেবিলের ঠিক মাঝখানে আধো অন্ধকারে বসে আছে রৌদ্রবীর। রৌদ্রবীরের পরনে আজ কালো রঙের একটা শার্ট, যার হাতা কবজি পর্যন্ত গোটানো, আর সাদা লুঙ্গি। তার চোখের চাহনিতে এক অদ্ভুত শীতলতা, যা উপস্থিত সবাইকে তটস্থ করে রেখেছে। তার ঠিক ডান পাশে হাসিফ ল্যাপটপে কিছু ডাটা চেক করছে, আর বাম পাশে আয়ান পকেটে হাত দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পুরো ঘরের উপর তীক্ষ্ণ নজর রাখছে। বিপক্ষ দলের একজন নেতা আমতা আমতা করে বলল, আগেরবারের লসটা আমাদের উপর চাপানো ঠিক হচ্ছে না। কামাল মারা যাওয়ার পর ওর এরিয়া এখন আমাদের কন্ট্রোলে নেই। রৌদ্রবীর ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত হাসি ফুটিয়ে টেবিলের উপর রাখা একটা লাইটার নিয়ে খেলতে খেলতে বলল, কামাল কয়লা হয়েছে তার নিজের পাপের আগুনে। আর তোরা যদি সে আগুনের আজ থেকে বাঁচতে চাস, তবে সোজাসুজি কথা বল। আমার ধৈর্য কিন্তু বিরিয়ানিতে দেওয়া ইন্তিহার লবণের থেকেও কম। হাসি বিড়বিড় করে বলল, ভাই, এই সিরিয়াস মোমেন্টেও ভাবির বিরিয়ানি টানলেন? আয়ান একটা শুকনো কাশি দিয়ে হাসিফকে থামিয়ে দিল। ঠিক তখনই ক্লাব হাউসের ভারী সদর দরজাটা সশব্দে খুলে গেল। বাইরে ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়তে সিগারেটের ধোঁয়াগুলো এলোমেলো হয়ে গেল। দরজায় এসে দাঁড়ালো এক দীর্ঘদেহী যুবক। তার পরনে দামি গ্রে স্যুট, চোখে সানগ্লাস, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। যুবকের উপস্থিতি টের পেয়ে টেবিলের বাকিরা সসম্ভ্রমে দাঁড়িয়ে পড়ল। রৌদ্রবীর নড়ল না। তার মুখের অভিব্যক্তি বদলালো না, যেন তার কিছুই যায় আসে না। সে কেবল তার লাইটারটা জ্বালিয়ে আগুনের শিখার দিকে তাকিয়ে রইল। নবাগত যুবকটি ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে এসে রৌদ্রবীরের ঠিক উল্টো পাশে চেয়ারটা টেনে বসলো। সানগ্লাসটা খুলে টেবিলে রেখে সে সরাসরি রৌদ্রবীরের চোখের দিকে তাকালো। যুবকটি গম্ভীর অথচ দাপুটে গলায় বলল, শুনলাম রৌদ্রবীর মাহতাব চৌধুরী নাকি আজকাল খুব উঠছে। ডানা কাটার লোক নেই দেখে কি নিজেকে আকাশের মালিক ভাবা শুরু করেছিস? রৌদ্রবীর এবার চোখ তুলে তাকালো। তার চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু তার মুখে বাঁকা হাসিটা বজায় রেখে বলল, আকাশের মালিককে সেটা মেঘ দেখে বোঝা যায় না, সে জাত ঝড় আসলে বোঝা যায়। তা হঠাৎ এই নর্দমার ইঁদুরটা দিনের আলো সইতে না পারে আমার সামনে হাজির হলো কেন? শেহজাদ হাসলো, এক ভয়ঙ্কর কর্কশ হাসি। সে টেবিলের উপর ঝুঁকে এসে ফিসফিস করে বলল, নর্দমা থেকে রাজপ্রাসাদে উঠতে আমার সময় লাগে না। তোর সবচেয়ে দামি জিনিসটা যেদিন আমি কেড়ে নেব, সেদিন বুঝবি শেহজাদ কাকে বলে। আয়ান আর হাসিফ তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল। আয়ানের হাত তার কোমরের কাছে চলে গেল। রৌদ্রবীর হাত ইশারায় তাদের শান্ত হতে বলল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে শেহজাদের খুব কাছে গিয়ে নিচু গলায় বলল, আমার দামি জিনিস কোনটা সেটা তুই এখনো চিনিস না শেহজাদ। আর যদি চিনে থাকিস তবে জেনে রাখ, সেই জিনিসে হাত দেওয়ার আগে তোকে আজরাইলের সাথে আগে ডিনার সেরে আসতে হবে। কারণ রুদ্রবীর মাহতাব চৌধুরী ক্ষমা করতে শেখেনি, শুধু শেষ করতে শিখেছে।
ইফতার করা শেষে বিকেলের নরম আলোয় ইন্তেহা, তিমির আর আধার বের হলো শহরের নামকরা মিউজিক একাডেমির উদ্দেশ্যে। তারা আধারকে ভর্তি করতে এসেছে। আধার তার বাবার অমতে এসেছে ভর্তি হতে। এই সাহসটা ইন্তেহা দিয়েছে তাকে। একাডেমির ভেতরে চমৎকার এক পরিবেশ। কোথাও তাবলার বোল বাজছে, কোথাও বা পিয়ানোর সুর ভেসে আসছে। আধার ফর্ম পূরণ করার সময় ইন্তেহা ওর কাঁধে একটা চড় মেরে বলল, দেখ শালা, এবারও যদি হারিস তবে তোর গিটার দিয়ে তোর মাথায় বাড়ি দেবো। মিউজিকটা মন দিয়ে কর, জীবনে আর কিছু তো করতে পারবি না। আধার হেসে ফেলল। তিমির পাশে দাঁড়িয়ে এসির বাতাস খাচ্ছিল আর বলছিল, ভালোই হলো, অন্তত আমাদের এখন আর তোর বেসুরে গান শুনতে হবে না। এখানে এসে গলা সৎপি। ভর্তির সব কাজ শেষ করে তিনজন যখন একাডেমি থেকে বের হয়ে প্রধান রাস্তায় এলো, তখন এশার আজানের হওয়ার সময় হয়ে এসেছে। রাস্তার মোড়ে জম্পেশ আড্ডা দিচ্ছিল ওরা। আধার নতুন গিটার কেনার প্ল্যান করছে, কিন্তু এর জন্য বাবার থেকে টাকা কিভাবে নিবে সেটাই ভাবছে। আর ইন্তেহাকে নানান বুদ্ধি দিচ্ছে বাবার থেকে টাকা হাতানোর। তার তো এইসবে দক্ষতা আছে। আর তিমির এদের বকবক শুনছে ভ্রু কুচকে। তিমির গম্ভীর কণ্ঠে বলল, তোরা চুপ করবি? এত আবল তাবল কিভাবে বকিস? কে শুনে কার কথা? ইন্তেহা আধারের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে, আর আধার সায় দিচ্ছে। তিমির খুঁজে পায় না এদের এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে। আধার ইন্তেহাকে বলল, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না, চল একদিন গ্রামের দিক থেকে ঘুরে আসা যাক। ইন্তেহা চুইংগাম চিবাতে চিবাতে বলল, বাইকটা আসুক, এরপর যাব। তুমি তোর অফিসে ছুটির ব্যবস্থা করিস। তিমির বলতে যাবে কিছু, ঠিক তখনই উল্টো দিক থেকে রিক্সা করে আসতে দেখা গেল আভা আর তোয়াকে। তিমিরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আভা রিক্সা থামিয়ে নামলো। তোয়াও ওর পিছু পিছু নামলো। আভা আজ হালকা নীল রঙের একটা কামিজ পরেছে, কানে ছোট দুল, ঠোঁটে হালকা গোলাপি লিপ গ্লস। তিমিরকে দেখেও বেশ উচ্ছ্বসিত হয়ে এগিয়ে এসে বলল, তেমির ভাইয়া, আপনারা এখন কি করছেন? আমি আর তোহা মাত্রই মার্কেট থেকে ফিরেছিলাম। তিমির কিছু বলল না, শান্ত দৃষ্টিতে তাকালো আভার দিকে। পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো সে। আভাকে অনেক সুন্দর লাগছে। তিমিরের চোখ জুড়িয়ে গেল। সে সেটা বোধগম্য হতে দিল না আভাকে। তিমির রেগে বলল, তোরা এত রাতে একা ঘুরতে বেরিয়েছিস? জানিস না দেশের পরিস্থিতি খারাপ চলছে, চারপাশে কত দুর্ঘটনা ঘটছে, আর আভার পরিবারে তো শত্রু শেষ নেই। ইন্তেহা আর আধার কপালে ভাঁজ ফেললো। আভা চুপসে গেল তিমিরের ধমক শুনে। মেয়েটার মুখটা কাদো কাদো হয়ে গেল। তারা বাসা থেকে পারমিশন না নিয়ে বেরিয়েছে, এটা জানলে তিমির আরো রেগে যাবে ভেবেই শুকনো ঢোক গেল। তোয়া তিমিরের কাছে গিয়ে আদুরে গলায় বলল, আর তুমি যে আম্মুকে বললে অফিসে কাজ আছে, কাজ কি রাস্তার মোড়ে আড্ডা দেওয়া? তিমির তোয়ার কান টেনে দিয়ে বলল, বেশি পেকেছিস তুই, একটা থাপ্পড়ে সোজা করে দিব। আধারের একটা কাজে এসেছিলাম, তোরা এই গরমে শপিং করতে বের হলে যে। আভা আর চোখে ইন্তেহার দিকে তাকালো। ইন্তেহা ভ্রু কুচকে তাকিয়ে আছে ওদের দিকে। তার সন্দেহ হচ্ছে এরা নিশ্চয়ই অনুমতি ছাড়াই এসেছে। হাবভাব দেখে বোঝা যাচ্ছে। ইন্তেহা ভাবলো না বেশি। আভা বলল, আসলে তোমার একটা ড্রেস পছন্দ হয়েছিল, ওটা নিতেই গেলাম। আপনারা কি এখন বাড়ি ফিরবেন? চলেন না একসাথে যাই। ইন্তেহা আর চোখে তিমির আর আভার দিকে তাকালো। আভার চোখে মুখে তিমিরের জন্য এক অদ্ভুত মুগ্ধতা সব সময় থাকে, যা ইন্তেহার নজর এড়ায় না। ইন্তেহা পকেটে হাত দিয়ে তিমিরকে খোঁচা মেরে ফিসফিস করে বলল, ব্যাপারটা সেই না মামা, না হওয়া বউ নিজে এসে ধরা দিচ্ছে। তোমার তো কপাল খুলে গেছে মামা। তিমির ইন্তেহার কথায় কান্না দেওয়ার ভান করে তোয়াকে বলল, চল রিক্সা ঠিক করি, সবাই একসাথেই যাই। আধার তার বাইকটা আনেনি, তাই রিক্সা দিয়ে যেতে হচ্ছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলোয় পাঁচজনের দলটি যখন হাঁটছে তিমির একটু পিছিয়ে পড়ল। তার মাথায় কিছু চিন্তা আসছে। অফিসের কাজ নিয়ে নিজের অজান্তেই তার কপালে ভাঁজ পড়ল। মুখটা হা হয়ে গেল, পাথরের মতো গম্ভীর। আভা তিমিরের পাশে পাশে হাঁটছিল। সে লক্ষ্য করলো তিমির একদম চুপচাপ। আভার খটকা লাগলো। তিমিরের গাম্ভীর্য ভাঙার জন্যে আভা একটু চপল কণ্ঠে বলল, তিমির ভাই, দেখুন তো সামনে ফুচকার দোকানটা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে না? অনেক দিন হলো রাস্তার ফুচকা খাওয়া হয় না, চলেন না সবাই মিলে এক প্লেট করে খাই। আমার কথা শুনেও তিমির থামলো না, বরং হাঁটার গতি বাড়িয়ে দিয়ে শীতল গলায় বলল, না, এখন ফুচকা খাওয়ার সময় না, রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আভা গাল ফুলালো, একটু দমে গেল, কিন্তু হাল ছাড়লো না। সে তিমিরের কোনই পর্যন্ত গুটানো হাতটা আলতো করে টেনে ধরে অনুনয় সুরে বলল, প্লিজ, মাত্র তো 10 মিনিট লাগবে। তোয়াও তো খেতে চায়, তাই না তোয়া? তোয়া সামনে হাঁটছিল। আভার কথায় তাকালো। তোয়া কিছু বলার আগে তিমির আভার হাতটা সরিয়ে নিল। সে আভার দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বলল, শোনো আভা, রাস্তায় খোলা খাবার খেয়ে শরীর খারাপ করলে তখন সামলাবে কে? এমনিতেই রোজা রেখে মানুষের শরীর দুর্বল থাকে, আর তাছাড়া এখন বাসায় যাওয়ার সময়।
মাঝপথে দাঁড়িয়ে তামাশা করার কোনো মানে হয় না। চলো। আভার মুখটা মুহূর্তেই ছোট হয়ে গেল। তিমিরের এমন সোজাসাপটা রুড়ো না সে আশা করেনি। আভার চোখে মুখে যে খুশির ঝিলিক ছিল তা যেন এক নিমিষেই নিভে গেল। সে মাথা নিচু করে তোয়ার হাতটা শক্ত করে ধরল। ইন্তেহার আধার পেছন থেকে সব দেখছিল। ইন্তেহা তিমিরের গাম্ভীর্য দেখে বিরক্ত হয়ে বিড়বিড় করলো। শালার অফিসের টেনশন আর বাপের বকুনি সব ঝাড়ছে এই মেয়েটার উপর। তিমিরটা দিন দিন আস্ত একটা কাঠখোট্টা হয়ে যাচ্ছে। আধার তিমিরের কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, এত রোড না হলেও পারতে ভাই, মেয়েটা শখ করে বলল। তিমির কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত, কারো কথা সে কানে নিল না। সে দ্রুত পা চালিয়ে রিক্সা খুঁজতে লাগলো। আভা তিমিরের পেছন পেছন হাঁটছে ঠিকই, কিন্তু তাদের মাঝখানে এই কয়েক ইঞ্চির দূরত্বটা যেন 1 মাইলের সমান মনে হচ্ছে। আবার মনে হলো তিমিরের এই গাম্ভীর্যের দেয়ালটা ভাঙা বোধ হয় তার সাধ্যের বাইরে। লোকটা তার কাছে ভালোবাসা প্রকাশ করেও করে না। কখনো আবার মনে হয় লোকটা তাকে অনেক ভালোবাসে, আবার কখনো মনে হয় না। ভালোবাসলে কি এইরকম ব্যবহার করে? ওই দিন রাতের সব কথা কি তাহলে মিথ্যা ছিল? আভাকে দয়া করে বলেছে তিমির? আবার চোখ ছলছল করে উঠল। মেয়েটা বড্ড ছিচকাতুনে। তিমির এর ব্যাপারটা খানিকটা বেশি। পুরো পথে তিমির আর একটা কথাও বলল না। আভা শুধু আর চোখে একবার তিমিরের শক্ত হয়ে থাকা মুখশ্রীর দিকে তাকালো এবং একটা দীর্ঘশ্বাস গোপন করে রাস্তার উল্টো দিকে মুখ ফিরিয়ে নিল অভিমানে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় তাদের ছায়াগুলো পাশাপাশি থাকলেও তিমিরের গুমট মনটা যেন আজ অনেক দূরে কোথাও একা পড়ে রইল। আভা বিড়বিড় করে বলল, করলা? তিমির আর চোখে আবার অন্ধকার মুখের দিকে তাকালো। মেয়েটার মুখটা মলিন হয়ে গিয়েছে। তিমির যখন আবার মলিন মুখটার দিকে তাকালো, তার বুকের ভিতরটা কেমন যেন খচখচ করে উঠল। মেয়েটার উজ্জ্বল চোখগুলো মুহূর্তে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তিমির বুঝতে পারলো নিজের ব্যক্তিগত বিরক্তি সে আভার উপর ঝেড়ে ফেলেছে, যা একদমই উচিত হয়নি। ঠিক সেই মুহূর্তে ইন্তেহার আধার একে অপরের দিকে ইশারা করলো। দুজনার চোখে শয়তানি। ইন্তেহা তার হুডির হাতাটা আরো একবার টেনে টুপিটা ঠিক করে নিয়ে তিমিরের সামনে এসে দাঁড়ালো। সে আর চোখে আভার দিকে তাকিয়ে দাঁত বের ঘুরে হাসলো। ইন্তেহা তিমিরের দিকে তাকিয়ে তার ছিল্লে সুরে বলল, শালা তুই তো দেখি দিন দিন বুড়োদের মতো জ্ঞান দিচ্ছিস। ফুচকা খেলে নাকি শরীর খারাপ হবে, হ্যাঁ? আরে বেটা, আমরা হলাম সেই পাবলিক যারা নর্দমার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়ে হজম করি। আর তুই আসছিস হাইজিন শেখাতে, হ্যাঁ? চাকরি পেয়ে সব ভুলে গেলি নাকি মামা? আধার তিমিরের অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে ফুরুত করে একটা শীষ দিল। সে পকেটে হাত দিয়ে আয়েশ করে বলল, তুই আর তোয়া বরং একটা রিক্সা নিয়ে বাসে যা, আমরা ফুচকা খেয়ে আসছি। চলেন তো, আজ একদম ঝাল দিয়ে লাল হয়ে যাব। আভা চুপচাপ দাঁড়িয়েছিল। সে ভেবেছিল তিমির হয়তো এবার আরো রেগে যাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিমির একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আভার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, যাও খেয়ে নাও, তবে বেশি ঝাল দিও না। আভা চমকে উঠে তিমিরের দিকে তাকালো। তিমিরের গলার স্বর এখন অনেক নরম। তিমির তোয়ার দিকে তাকিয়ে বলল, তোয়া, তুইও যা ওদের সাথে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আভার মুখে নিমিষে চওড়া হাসি ফুটে উঠল। সে খুশিতে প্রায় লাফিয়ে উঠে বলল, সত্যি ভাইয়া, আপনি রাগ করেননি তো? তিমির মৃদু হেসে মাথা নাড়ল। ইন্তেহার আধার তখন অলরেডি ফুচকালার সামনে গিয়ে হাঁক ডাক শুরু করে দিয়েছে। ওই মামা, জলদি 5 প্লেট ফুচকা বানান তো। টক যেন কড়া হয় আর ঝাল যেন কলিজা কাঁপিয়ে দেয়। ইন্তেহার কথায় আধার পাশ কেটে ফোড়ন কাটলো। মামা, আমার প্লেটে একটু টক পানি বেশি দিয়েন তো, শরীরটা শীতল করা দরকার। আভা আর তোয়া ওদের সাথে যোগ দিল। তিমির রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছিল ইন্তেহার আধার যেভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হই হুল্লোড় করে ফুচকা খাচ্ছে, তাতে ওদের কোনো লোক লজ্জা নেই। ওরাই জানে কিভাবে ছোট ছোট মুহূর্তে জীবনটাকে উপভোগ করতে হয়। তিমিরও ওদের থেকেই শিখেছে। রৌদ্রবীরের দেওয়া তিমিরের জীবনের সবচেয়ে বেস্ট উপহার হলো ইন্তেহা। এটার জন্য রৌদ্রবীরের কাছে তিমির সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আবার হাসি খুশি মুখটা দেখে তিমিরের মনে হলো মাঝে মাঝে নিয়ম ভাঙলে বোধহয় খুব একটা ক্ষতি হয় না। ফুচকা খাওয়া শেষ করে আভা তিমিরের জন্য একটা ফুচকা হাতে নিয়ে এগিয়ে এলো। একটা খেয়ে দেখুন না, খুব মজা। তিমির না করলো, সে খেতে চায় না, কিন্তু আবার জোরাজোরিতে খেতে বাধ্য হলো। ফুচকা খাওয়া শেষ করে সবাই যখন বাড়ির দিকে হাঁটতে শুরু করলো, তখন তোয়া হঠাৎ তিমিরের হাত ধরে বেশ জোরেই বলে উঠল, ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? তুমি তো বিকেলে আমাকে বললে তোমার কাছে এই মাসে আর একদম টাকা নেই, রোজার বাজার করে সব শেষ। তাহলে এখন এই ফুচকার টাকা কে দিল, তুমি নাকি অন্য কেউ?
তোয়ার এই মাসুম কিন্তু তীরের মতো ধারালো প্রশ্ন শুনে তিমিরের পায়ের গতি একদম থেমে গেল। তার মুখটা মুহূর্তে লাল হয়ে উঠল। সে আর চোখে আভার দিকে তাকালো। আভা তখন অবাক চোখে তিমিরের দিকে তাকিয়ে আছে। তিমিরের আত্মসম্মানে যেন প্রচন্ড একটা ধাক্কা লাগলো। নিজের আর্থিক টানাপোড়েনের কথা আভার সামনে এভাবে প্রকাশ হয়ে যাবে সেটা সে কল্পনাও করেনি। তিমির কিছু একটা বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। পুরো দৃশ্যটা দেখে ইন্তেহার আধারে মাথায় যেন আগুন ধরে গেল। তিমির যে কত কষ্ট করে নিজের অভাব লুকিয়ে রাখে সেটা ওর খুব ভালো করেই জানে। তোয়ার এই কাণ্ডজ্ঞানহীন কথায় ওদের পিত্তি জ্বলে উঠল। ইন্তেহা এক ঝটকায় তোয়ার সামনে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরে ধমক দিয়ে বলল, এমে, তুই কি সারাদিন চালের সাথে ঘাস খাস শালি? বড় ভাইদের ব্যক্তিগত কথা বাইরে এভাবে বলতে হয়? হ্যাঁ, এটা কি তোর মা শিখিয়েছে? টাকার কথা আসছে কেন এখানে? আমরা বন্ধুরা কি একে অপরের থেকে আলাদা যে হিসেব মিলাতে হবে? আধারও এবার তার স্বভাবজাত চপলতা হারিয়ে বেশ রাগী গলায় বলল, তো তুই একটু বেশি পেকে গেছিস। তিমিরের কাছে টাকা আছে কি নেই সেটা কি তোর সবার সামনে ঢোল পিটিয়ে বলতে হবে? তুই জানিস তিমির নিজের কথা না ভেবে তোদের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করে। খবরদার, এরপর যদি এমন ফালতু কথা শুনি তবে তোর সব শপিং করার ড্রেস আমি ট্রেনে ফেলে দিব। আভা তিমিরের এই অসহায় অবস্থা দেখে মনে মনে খুব কষ্ট পেল। সে বুঝতে পারল তিমির কেন আজ ফুচকা খেতে বারণ করছিল। সে ধীর পায়ে তিমিরের পাশে এসে দাঁড়ালো। তিমির তার জন্য অপ্রস্তুত হচ্ছে, কিন্তু আভা তো বুঝে সব। কেন মানুষটা তার সামনে নিজেকে ছোট করে দেখে। তার কাছে এইসব টাকা কোনো বিষয় না, তিমিরই সব। আভা তোয়াকে উদ্দেশ্য করে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তোয়া, বাজে কথা বলিস না। টাকা কোনো ব্যাপার বড় নয়। তিমির ভাই, আপনি এমন ভাব করছেন যেন কোনো অপরাধ করেছেন। আমরা কি পর? তিমির কোনো উত্তর দিল না। ইন্তেহার আর আধার গজগজ করতে করতে তোয়াকে টেনে সামনে নিয়ে গেল। পেছনে ঘুমট অন্ধকার রাস্তায় তিমির আর আভা পাশাপাশি হাঁটছে। আভা এটা সেটা বলে বোঝানো তিমিরকে হাসানোর চেষ্টা করছে। তারা কিছুটা পথ এগোতে দেখা গেল মোড়ের মাথায় প্রচুর মানুষের ভিড়। জটলা পাখি সবাই গোল হয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। তিমির, ইন্তেহা, রাধার মুহূর্তের মধ্যে কৌতূহল জেগে উঠল। তিমির গম্ভীর গলায় বলল, সামনে মনে হয় কিছু হয়েছে, চল তো দেখি। তিনজন দ্রুত ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে তিনজনের কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। রাস্তার ঠিক মাঝখানে ধুলোবালির উপর পড়ে আছে ছোট্ট এক শিশু। 6 কি 7 বছরের হবে। শিশুটির শরীর থেকে রক্ত পড়ছে, শরীরে অজস্র আঁচড়ের দাগ স্পষ্ট। ছোট সাদা ফ্রকটা রক্তে মিশে গেছে। জামাটা অনেক জায়গায় ছেঁড়া, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটার উপর কি পরিমাণে নির্যাতন করেছে কিছু পশু। ইন্তেহা, আধার আর তিমিরের শরীর শিউরে উঠল। পশমগুলো দাঁড়িয়ে গেল। ইন্তেহার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তার হাত কাঁপছে। ইন্তেহা শুকনো ঢোক গিলল। ইন্তেহার এক মুহূর্ত দেরি না করে হাঁটু গেড়ে রাস্তার ধুলোয় বসে পড়ল। পরম মমতায় কাপা কাপা হাতে ছোট্ট মেয়েটার মাথাটা আলতো করে নিজের কোলে তুলে নিল। মেয়েটার গাল ধুলোয় মাখা, ঠোঁট শুকনো, চোখ দুটো বন্ধ, কিন্তু বুকটা খুব ধীরে ধীরে উঠানামা করছে। ইন্তেহার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কাপা হাতে মেয়েটাকে কপাল থেকে ধুলো সরিয়ে দিল। নিচু স্বরে বলল, এই শুনতে পাচ্ছিস? চোখ খোল। কিন্তু মেয়েটা নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। ঠিক তখনই তিমির ভিড়ের দিকে তাকিয়ে প্রচন্ড রেগে উঠল। তার গলায় ভারী আর কড়া স্বর পুরো জটলাটাকে যেন কাঁপিয়ে দিল। আপনারা সবাই এখানে দাঁড়িয়ে কি করছেন? তামাশা দেখছেন? একটা বাচ্চা মেয়ে রাস্তার মাঝে পড়ে আছে, আর কেউ সাহায্য করার কথা ভাবলেন না? লোকজন অপ্রস্তুত হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তিমির আবারও গর্জিয়ে উঠল, মানুষ হয়ে যদি এতটুকু দায়িত্ববোধ না থাকে তাহলে দাঁড়িয়ে ভিড় করার দরকার কি? কেউ কি একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন না? এই সময় আধা দ্রুত চারিদিকে তাকিয়ে একটা সিএনজি একটা প্রাইভেট কারের দিকে দৌড়ে গেল। কয়েক মিনিটের মধ্যে এসে একটা সাদা প্রাইভেট কার থামিয়ে ফেলল। ড্রাইভারের সাথে তাড়াহুড়ো করে কথা বলে এসে চিৎকার করে বলল, তিমির, গাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি। ইন্তেহা তখনও মেয়েটাকে বুকে আগলে বসে আছে। সে ধীরে ধীরে মেয়েটাকে কোলে তুলে নিল। মেয়েটার ছোট্ট মাথাটা ইন্তেহার কাঁধে হেলে পড়ল। ইন্তেহার বুক ধরফর করছে। তিমির দ্রুত এগিয়ে এসে বলল, কিন্তু সাবধানে চল। ঠিক তখন আভার তোয়া একটু ভয় পাওয়া মুখে দাঁড়িয়েছিল। তিমির তাদের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, তোরা দুজন এই গাড়িতে ওঠ, ড্রাইভার তোদের বাসায় নামিয়ে দেবে। এখন তোদের এখানে থাকা ঠিক হবে না। তোয়া একটু ভয় পেয়ে বলল, ভাইয়া তুমি? তিমির হালকা গলায় বলল, আমি পরে আসবো, আগে এই মেয়েটাকে হাসপাতালে নিতে হবে।
আভা একবার ইন্তেহার করে থাকা মেয়েটার দিকে তাকালো। তার চোখে উদ্বেগ। মেয়েটার বিধ্বস্ত অবস্থা দেখে সে চোখ বন্ধ করে ফেলল। এরপর সে আস্তে বলল, সাবধানে যাবেন। তিমি শুধু মাথা নাড়ল। তো আর আভা গাড়িতে উঠে বসতে তিমির ড্রাইভারকে বলল, ওদের বাসায় নামিয়ে দিয়ে আসবেন, ঠিকানাটা বলছি। গাড়িটা ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আধার আর ইন্তেহা দ্রুত অন্য গাড়িটায় উঠে বসলো। ইন্তেহা এখনো মেয়েটাকে বুকে শক্ত করে ধরে আছে। গাড়ি ছুটে চলল হাসপাতালের দিকে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একটার পর একটা পেছনে পড়ে যাচ্ছে। আধার ড্রাইভারকে বলল, ভাই একটু দ্রুত চালা, কাছের হাসপাতালটার সামনে। ইন্তেহা মেয়েটার কপালে হাত বুলিয়ে নিচু স্বরে বলল, কিছু হবে না তোর, একটু ধৈর্য ধর। মেয়েটার নিঃশ্বাস এখনো খুব ধীরে চলছে। গাড়ির ভেতরে একটা চাপা উত্তেজনা। আর কয়েক মিনিট পরে তারা শহরের বড় সেই হাসপাতালে পৌঁছে গেল। গাড়ি থামতে আধার দরজা খুলে প্রায় দৌড়ে ভেতরে ঢুকলো। ইন্তেহা মেয়েটাকে কোলে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে ছুটলো। আধার চিৎকার করে বলল, ডাক্তার কেউ আছেন? ইমার্জেন্সির নার্সরা দ্রুত এগিয়ে এলো। মেয়েটার অবস্থা দেখে একজন নার্স বলল, বেডে শুইয়ে দিন তাড়াতাড়ি। ইন্তেহা মেয়েটাকে বেডে শুইয়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যে ডাক্তার এসে মেয়েটার নাড়ি পরীক্ষা করতে লাগলেন। ইন্তেহা আর আধার দুজনে দরজার পাশে দাঁড়িয়ে আছে। দুজনের বুকি দ্রুত ওঠানামা করছে, কিন্তু এই প্রথমবারের মতো সবসময় শয়তানিয়ার হাসি ঠাট্টায় মেতে থাকা ইন্তেহার আধার দুজনের চোখে স্পষ্ট এমন ভয় ফুটে উঠল। ছোট্ট মেয়েটা এখন ডাক্তারের হাতে, আর তাদের দুজনের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মেয়েটা কি বাঁচবে? তারা কি পারবে মেয়েটাকে বাঁচিয়ে সঠিক বিচার দিতে? হাসপাতালের করিডোরে সাদা দেয়াল আর ফিনাইল মিশ্রিত কড়া গন্ধটা যেন চারিপাশের বাতাসকে আরো ভারী করে তুলেছে। ইন্তেহা করিডোরে একটা প্লাস্টিকের চেয়ারে মাথা নিচু করে বসে আছে। তার দুই হাতের আঙ্গুলগুলো চুলের ভিতরে গোজা, যেন নিজের অস্থিরতাকে সে শক্ত করে চেপে ধরে রাখতে চাইছে। তার কোলটা এখনো সেই ছোট্ট মেয়েটির শরীরে রক্ত ভিজে গেছে। মেয়েটি কেমন আছে? আধার থামলো, কিন্তু কোনো উত্তর দিতে পারলো না। সে শুধু একবার ইমার্জেন্সি দরজার দিকে তাকে আবার মাথা নিচু করে ফেললো। তিমির এবার ধীর পায়ে ইন্তেহার সামনে গিয়ে দাঁড়ালো। ইন্তেহা তখনও একইভাবে মাথা নিচু করে বসে আছে। আজ যেন পৃথিবীর সব ভার তার কাঁধে এসে পড়েছে। তিমির আলতো করে ইন্তেহার মাথায় হাত রাখলো। পরম মমতা চুলে বিলি কেটে দিয়ে শান্ত স্বরে পড়ল, যত অতীতের সাথে বর্তমান মিলাবি তত কষ্ট পাবি, সামলা নিজেকে। ইন্তেহা কোনো কথা বললো না, নড়লো না। তিমির যখন তার থুতনিতে হাত দিয়ে মুখটা একটু উঁচু করলো, তখন সে শিউরে উঠলো। ইন্তেহার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, আর তার চোখ দুটো অসম্ভব লাল। চোখে জল নেই, আছে তীব্র অব্যক্ত যন্ত্রণা। ইন্তেহার চোখ এত পরিমাণে লাল যে এর রক্তেও হার মানবে। ইন্তেহার পাথরের মতো স্তব্ধ চাহনি দেখে তিমিরের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। এক মুহূর্ত দেরি না করে সে ইন্তেহাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তিমিরের বুকে মুখ গুজে দিয়ে এতক্ষণ চেপে রাখা নিঃশ্বাসটা ছাড়লো। তার শরীরটা থরথর করে কাঁপছে। তিমির তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না মেয়েটার, আমরা আছি তো। তিমিরের বুকের উষ্ণতায় সে কিছুক্ষণ স্থির থাকলেও তার ভেতরে তুষের আগুন নেভেনি। হঠাৎ ইন্তেহা নিজেকে তিমিরের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নিল। তার দু চোখ দিয়ে এক ফোঁটা পানিও ঝরল না, বরং লাল আভা যেন আরো গাঢ় হয়ে উঠল। সে আচমকা দাঁড়িয়ে পড়ল এবং পাশে থাকা খালি স্টিলের চেয়ারটায় সজোরে একটা লাথি মারল। শব্দটা করিডোরে প্রতিধ্বনিত হয়ে সবার বুক কাঁপিয়ে দিল। ইন্তেহা দাঁতে দাঁত চেপে রুদ্ধ কণ্ঠে বলল, ওই জানোয়ারগুলো কিভাবে পারলো তিমির? একটা বারো কি দয়া হলো না ওদের? এই ছোট্ট একটা প্রাণ, ও তো ভালো করে পৃথিবীটাই দেখলো না, কিভাবে পারলো ওরা? ইন্তেহার গলার স্বরে কোনো কান্নার সুর নেই, তার মনে জমে আছে আক্রোশ। সে তার দুহাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে। নখগুলো হাতের তালুতে বসে গিয়ে সাদা হয়ে গেছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে, যেন সে নিজের ভেতরের এই প্রচণ্ড ঘৃণার যন্ত্রণাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। তিমির আর আধার দুজনে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তারা ইন্তেহাকে চেনে। তারা বুঝতে পারলো ইন্তেহার কষ্টটা সমুদ্রের গভীরে চাপের মতো, যা বাইরে বেরিয়ে আসতে পারছে না বলেই ভেতরে ভেতরে তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। মেয়েটা অনুভূতি প্রকাশ না করতে আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আধার দেয়াল ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেও জানে তার নিজের ভেতরেও একই আগুন জ্বলছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে ইন্তেহার সামনে গিয়ে তার কাঁধ দুটো শক্ত করে ধরল। সে জানে এই মুহূর্তে কোনো সান্ত্বনা কাজ করবে না। ইন্তেহা তিমিরের দিকে তাকালো। তার সে লাল চোখের চাহনি তিমিরের বুক চিরে দিল।
ইন্তেহার অবস্থা দেখে তিমির আর আধার দুজনেই বুঝতে পারল আজ কোনো বড় ঝড় আসছে। ঠিক সেই মুহূর্তে এমার্জেন্সি ওয়ার্ডের দরজা খুলে একজন মাঝবয়সী ডাক্তার বেরিয়ে এলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে একরাশ ক্লান্তি আর হতাশা। তিমি দ্রুত এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, ডাক্তার সাহেব, মেয়েটি কেমন আছে? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটার অবস্থা খুবই আশঙ্কাজনক। ইন্টারনাল হেমোরেজ হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার, আর সবথেকে বড় কথা, ওর উপর যে বীভৎস শারীরিক নির্যাতন চালানো হয়েছে তা কোনো মানুষের কাজ হতে পারে না। আমি অলরেডি থানায় ইনফর্ম করেছি। এটা এখন একটা পুলিশ কেস। কথা শেষ হতে না হতেই করিডোরের ওপাশ থেকে বুটের ভারী শব্দ পাওয়া গেল। দুজন কনস্টেবলকে সাথে নিয়ে একজন সাব ইন্সপেক্টর এগিয়ে এলেন। তার নেম প্লেটে লেখা আছে এসআই মোজাম্মেল। তিনি এসে তিমিরা রাধারকে সন্দেহের দৃষ্টিতে দেখলেন। মোজাম্মেল সাহেব ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, কি অবস্থা ডক্টর? এই বাচ্চা মেয়েটিকে নিয়ে কে এসেছে? আধার এক পা এগিয়ে এসে বলল, আমরা নিয়ে এসেছি স্যার, রাস্তার উপর অজ্ঞান অবস্থায় পড়েছিল। মোজাম্মেল সাহেব একটা ছোট ডায়েরি বের করে বললেন, ঠিক আছে, তো মেয়েটির পরিচয় কি, আর আপনারা তখন সেখানে কি করছিলেন? তিমির শান্ত গলায় পুরো ঘটনাটা বুঝিয়ে পড়ল, কিন্তু মোজাম্মেল সাহেবের হাবভাব দেখে মনে হচ্ছিল তিনি কথাগুলো শোনাচ্ছে সময় পার করতেই বেশি আগ্রহী। তিনি ফাইলটা বন্ধ করে বিরক্তি নিয়ে বললেন, দেখুন, এখন অনেক রাত হয়েছে আর এই মেয়েটির কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। সম্ভবত কোনো টোকাই বা বস্তির মেয়ে। আজকাল এদের নিয়ে এই ধরনের ছোটোখাটো ঝামেলা হয়েই থাকে। আপনারা একটা কাজ করুন, স্টেটমেন্ট দিয়ে বাড়ি চলে যান, বাকিটা আমরা দেখে নেব। ছোটখাটো ঝামেলা কথাটা শোনা মাত্র ইন্তেহার ভেতরের ঘুমন্ত আগ্নেয়গিরিটা যেন সশব্দে ফেটে পড়ল। সে ধীর পায়ে এসআই মোজাম্মেলের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে খুনের নেশা। ইন্তেহা চাপা কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, ছোটখাটো ঝামেলা মানে কি? আপনার নিজের মেয়ে যদি আজ ওই বেডে আধমরা হয়ে পড়ে থাকতো, তবে কি আপনি এটাকে ছোটখাটো ঝামেলা বলতেন? এই ছোট বাচ্চাটার উপর যখন ওই পশুগুলো ঝাঁপিয়ে পড়েছিল, তখন তখন কি ও চিৎকার করেনি? আপনারা সবাই কোথায় ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, মোজাম্মেল সাহেব ইন্তেহার এই কথা বলার ধরন দেখে অবাক হলেন। তিনি কড়া গলায় ধমক দিয়ে বললেন, এই মেয়ে, কার সাথে কথা বলছো খেয়াল আছে? পুলিশের কাছে বাধা দিচ্ছ কেন? আমরা আমাদের বাড়ি কাজ জানি। বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও হাজতে ভরতে সময় লাগবে না। ইন্তেহা এবার হো হো করে অট্ট হাসি হেসে উঠল। সেই হাসি শুনে আধা রাত তিমিরেরও বুক কেঁপে উঠল। ইন্তেহা এক ঝটকায় মোজাম্মেলের কলার চেপে ধরে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। মোজাম্মেল সাহেব অপ্রস্তুত হয়ে রাগে চেঁচিয়ে বলল, পুলিশের গায়ে হাত দেওয়ার পরিণতি জানিস? এমন কেস দেব জীবনেও বাইরে বের হতে পারবি না। ইন্তেহার হাতের মুষ্টি ইস্পাতের মতো শক্ত। ইন্তেহা দাঁতে দাঁত চেপে বলল, হাজতে ভরবেন? ভরুন না। আপনাদের ওই হাজতের ভাত খাওয়ার চেয়ে ওই জানোয়ারগুলোকে নিজের হাতে শেষ করা অনেক বেশি শান্তির। আপনারা তো ওই জানোয়ারদের থেকে টাকা খেয়ে কেসটা ধামাচাপা দিতে চাইছেন, তাই না? আমি জানি আপনাদের মতো উর্দুপ্রা কুকুরগুলো কিভাবে চলে। আধারও এবার নিজেকে ধরে রাখতে পারল না। সে কনস্টেবলের পথ আটকে দাঁড়িয়ে চিৎকার করে বলল, চুপ থাকুন আপনারা। একটা মেয়ে মৃত্যুর সাথে লড়ছে আর আপনারা তদন্ত করার বদলে ভয় দেখাচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। যদি কাল সকালের মধ্যে অপরাধীদের হদিস না পাওয়া যায়, তবে এই হাসপাতালের সামনেই আমরা লাশ নিয়ে বসবো, দেখি কার পাওয়ার কত। তিমির বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে দ্রুত ইন্তেহার হাত ধরে টেনে মোজাম্মেলের থেকে সরিয়ে আনলো। তিমির শান্ত কিন্তু ভারী গলায় বলল, কিন্তু আধার, মাথা গরম করিস না, এভাবে কিছু হবে না, অন্য ব্যবস্থা করতে হবে। আমরা এখানে ঝগড়া করতে আসিনি। ইন্তেহা তিমিরের দিকে তাকিয়ে এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসলো। সে মোজাম্মেল সাহেবের দিকে আঙ্গুল তুলে বলল, তিমির, এরা অপরাধীদের সুযোগ দেয় আর সাধারণ মানুষকে হয়রানি করে। ইন্তেহার কথা শুনে মোজাম্মেল সাহেব অপমানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। পাশে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক কনস্টেবলকে ইশারা করতে এসে ইন্তেহার দিকে তেড়ে এলো। কনস্টেবলটি ইন্তেহার হাত মুচকে ধরার জন্য হাত বাড়াতে এসে এক মুহূর্ত সময় নষ্ট না করে লোকটার বাড়ানো হাতটা খপ করে ধরে ফেলল এবং শরীরের সবটুকু শক্তি দিয়ে একটা মোচড় দিয়ে তাকে মাটির সাথে মিশিয়ে দিল। কনস্টেবলটি এ ব্যথায় চিৎকার করে ওঠার আগে ইন্তেহা তার পিঠে হাঁটু দিয়ে চেপে ধরে শীতল গলায় বলল, মেয়ের বয়সী কারো গায়ে হাত তোলার আগে একবার ভাবা উচিত ছিল। বাবার বয়সী বলে ছেড়ে দেব না? এই ইন্তিহা এহসান হারতে শেখেনি একদমই।
পুরো করিডোরে শ্মশানে নীরবতা নেমে এলো। মোজাম্মেল সাহেব চিৎকার করে উঠলেন, অ্যারেস্ট করো এই মেয়ে আর ওই ছেলেটাকে অ্যারেস্ট করো। পুলিশের ওপর হামলা করার সাহস কিভাবে হয় তোদের? বাকি কনস্টেবলরা এবার লাঠি আর হাত করা নিয়ে তেড়ে এলো। আধার বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরা হলো। তিমির মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামলানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মোজাম্মেল সাহেব রাগে কাঁপছেন। তিনি তিমিরকেও ধাক্কা মেরে সরিয়ে দিলেন। সবার সামনে ইন্তেহার আধারকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে পুলিশের গাড়ির দিকে নিয়ে যাওয়া হলো। ইন্তেহার চোখে তখনও কোনো ভয় নেই। তিমির রেগে দেয়ালে ঘুষি দিয়ে বলল, শিট। হাসপাতালের গেটে পুলিশের গাড়িটা সাইরেন বাজিয়ে বেরিয়ে যেতে তিনি রাগে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। সে জানে এই পুলিশ ইন্তেহা আধারের সাথে লকআপে কি করতে পারে। তার হাত কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে আর এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে ফোন বের করলো। দ্রুত আঙ্গুল চালিয়ে সে রৌদ্রবীরের নাম্বারটা খুঁজে বের করলো। একবার দুইবার রিং হওয়ার পর ওপাশ থেকে রৌদ্রবীরের ভারী কণ্ঠস্বর শোনা গেল। বলো। তিমির রুদ্ধশ্বাসে বলল, পুলিশ ইন্তেহার আধারকে ধরে নিয়ে গেছে। কথাটা শুনে ফোনের ওপাশে এক মুহূর্তের স্তব্ধতা, এরপর রৌদ্রবীরের হিমশীতল কণ্ঠ ভেসে এলো। কোন থানা? থানার পরিবেশটা বেশ থমথমে। ইন্তেহার আধারকে একদম আলাদা দুটো সেলে ঢোকানো হয়েছে, কিন্তু যাদের জন্য এই ব্যবস্থা তাদের মধ্যে ভয়ের লেশমাত্র নেই। আধার পাশের সেল থেকে চিৎকার করে বলছে, আরে মামা, এই সেলের ফাঁকা দিয়ে তো চাঁদ দেখা যায়। এই কেমন 5 স্টার জেল। আর ওদিকে ইন্তেহা নিজের সেলের ভিতর পায়চারি করতে করতে গুনগুন করে গান গাইছে, যেন সে কোনো রিসোর্টে ছুটি কাটাতে এসেছে। ঠিক সেই মুহূর্তে থানার গেটে সশব্দে একটা কালো গাড়ি এসে থামলো। রৌদ্রবীর গাড়ি থেকে নেমে লুঙ্গিতে বন্দুকটা গুজে নিল। পেছনে আয়ান আর হাসিব। থানার ভেতরে ঢুকতে এসআই মোজাম্মেল সাহেব তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়লেন রৌদ্রবীরকে দেখে। রৌদ্রবীরের চোখের দিকে তাকানোর সাহস কারো নেই। রৌদ্রবীর কারো দিকে না তাকিয়ে সোজা হেঁটে গিয়ে ইন্তেহা সেলের সামনে দাঁড়ালো। ইন্তেহা তখন গ্রিলের উপর মাথা ঠেকিয়ে বিচিত্র এক হাসি হাসছে। হাসিটা দেখে রৌদ্রবীর কিছুক্ষণ চুপ করে তারপর ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, তুই পাগলের মতো হাসছিস কেন? জেলে গিয়ে পাগলে গেলে নাকি? ইন্তেহা হাসি থামালো না, বরং আরো এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, হাসছি কারণ আমি জানি তুই আমাকে বের করেই নিবি। তুই থাকতে এই ইন্তেহা জেলে পচবে, এটা হতে পারে? রৌদ্রবীর একদম নির্বিকার। সে পকেটে হাত দিয়ে শান্ত কিন্তু হিমশীতল কণ্ঠে বলল, তোকে আমি বের করবো কেন? তুই পুলিশের গায়ে হাত তুলেছিস, আইন অনুযায়ী তোর এখানে থাকা উচিত। রৌদ্রবীরের এই ভাবলেশীন কথা শুনে ইন্তেহার ভেতরের বারুদে আগুন লেগে গেল। সে এক ঝটকায় সেলের শক্ত লোহার গ্রিলগুলো দুহাতে চেপে ধরল। রাগে তার কপাল কুঁচকে গেছে। দাঁত চেপে সে চিৎকার করে বলল, তুই বের করবি? তোর বাপ বের করবে, হারামজাদা। তোর এই পালের পাওয়ার কবে কাজে আসবে শুনি? লোক দেখানো রাজনীতি তো অনেক করিস, এখন নিজের মানুষের বেলা আইন দেখাচ্ছিস। বেশি কথা না বলে তাড়াতাড়ি বের কর এখান থেকে, একদম মেজাজ বিগড়াবি না। আয়ান আর হাসিব পেছনে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। হাসিব বিড়বিড় করে বলল, ভাইয়ের পাওয়ার নিয়ে ভাবি ছাড়া আর কেউ এভাবে কথা বলার সাহস পেত না। এতক্ষণে পৃথিবী থেকে সরে যেত। রৌদ্রবীর ইন্তেহার রাগী মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, কিন্তু কিছু বলল না। তারপর মোজাম্মেল সাহেবের দিকে ঘুরে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, চাবিটা দিন। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনার সাথে সাথে এই থানার অস্তিত্ব থাকবে না। রৌদ্রবীরের সেই কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে মোজাম্মেল সাহেব কাঁপতে কাঁপতে চাবি এগিয়ে দিলেন। সেলের দরজা খুলতেই ইন্তেহা গটগট করে বেরিয়ে এলো, যেন সে এইমাত্র রাজপ্রাসাদ জয় করে ফিরছে। আধারে সেলের তালা খুলতে সে এক লাফে বেরিয়ে এলো। ইন্তেহার আধার দুজনেই যেন আগে থেকে ঠিক করে রাখা কোনো সিনেমার স্ক্রিপ্টে অভিনয় করছে। রৌদ্রবীরের উপস্থিতিতে ইন্তেহা তার হুডির হাতাগুলো কোনই পর্যন্ত গোটালো, আর আধার তার শার্টের হাতা দুটো ঠিক করতে করতে এমন এক ভাব নিল যেন তারা কোনো জেল খাটতে আসেনি, বরং বিশ্বজয়ের মেডেল নিতে এসেছে। থানা থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে ইন্তেহা হঠাৎ থেমে গেল। সে ঘুরে দাঁড়িয়ে এসআই মোজাম্মেলের দিকে তাকালো। মোজাম্মেল সাহেব তখন রৌদ্রবীরের দাপটে কোণঠাসা হয়ে ঘামছেন। ইন্তেহা ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি ফুটিয়ে হাত তুলে কপালে ঠেকিয়ে বেশ আয়েশ করে বলল, আসসালামু আলাইকুম মোজাম্মেল সাহেব। আতিথেয়তা বেশ ভালোই ছিল, বিশেষ করে ওই লোহার শিকগুলো বেশ মজবুত। কোথা থেকে বানিয়েছেন? আধারও পাশ থেকে দাঁত বের করে হেসে যোগ করলো, জি স্যার, বিদায় নিচ্ছি। তবে মন খারাপ করবেন না, আবার দেখা হবে ইনশাআল্লাহ। কথাটা বলেই দুজন রৌদ্রবীরের পাশ কাটিয়ে হনহন করে থানায় বেরিয়ে গেল। রৌদ্রবীর স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ এখন আরও গভীর আর অন্ধকার হয়ে আছে। সে বিরক্তি নিয়ে তাকালো ইন্তেহার আধারে চলে যাওয়ার দিকে। হাসিফ আর আয়ান একে অপরের দিকে তাকিয়ে মাথা চুলকালো। হাসিফ বিড়বিড় করে বলল, ভাই, এই দুইটারে কি কোনো রিহাব সেন্টারে পাঠানো যায় না? এদের তেজ তো দিন দিন পারমাণবিক বোমার মতো পারছে। কবে কোথায় ব্লাস্ট করে আল্লাহ মানু।
তিমির ভাই এদের কিভাবে সামলায়? রৌদ্রবীর কোনো কথা না বলে মোজাম্মেলের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, যা কোনো খুনের হুমকি চেয়েও ভয়ঙ্কর ছিল। তারপর সেও ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো। থানা থেকে বেরিয়ে আসার সময় ইন্তেহার আধারের ভাবসাব দেখে মনে হচ্ছিল তারা কোনো রাজকীয় সংবর্ধনা নিতে যাচ্ছে, কিন্তু ইন্তেহা 2 কদম যেতে বিপত্তি বাঁধল। থানার গেটের সামনে পড়ে থাকা একটা ভাঙা ইটের টুকরোয় ইন্তেহার পা আটকে গেল, আর সে টাল সামলাতে না পেরে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যেতে নিল। সহসা পেছন থেকে রৌদ্রবীর বাজ পাখির মতো ক্ষিপ্ততায় এগিয়ে এলো। ইন্তেহা মাটিতে আছাড় খাওয়ার ঠিক 1 সেকেন্ড আগে রৌদ্রবীর তার কোমর জড়িয়ে ধরে পতন ঠেকিয়ে দিল। রৌদ্রবীরের হাত ইন্তেহার টি শার্ট আর হুডি বেদ করে উন্মুক্ত কোমরে গিয়ে ঠেকল। ইন্তেহা চোখ বড় বড় করে তাকালো রৌদ্রবীরের স্পর্শ পেয়ে, কিন্তু রৌদ্রবীরের কোনো ভাবান্তর নেই। সে বাঁকা হেসে তাকিয়ে আছে ইন্তেহার দিকে। আকস্মিক এই ঘটনায় ইন্তেহা ঘাবড়ে গিয়ে নিজেকে সামলাতে সামনে যা পেল তাই খপ করে ধরে ফেলল, আর সেই বস্তুটি ছিল রৌদ্রবীরের শার্টের হাতা। ইন্তেহার শরীরে পুরো ভর আর হ্যাচকা টানে চচ্চর করে একটা শব্দ হলো। রৌদ্রবীরের শার্টের হাতাটা কাঁধের জয়েন্ট থেকে একদম ছিঁড়ে ইন্তেহার হাতের মুঠোয় চলে এলো। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা একদম থমথমে হয়ে গেল। আধারের হাসতে হাসতে অবস্থা খারাপ। রৌদ্রবীর এক হাত দিয়ে ইন্তেহাকে ধরে আছে, অন্য হাতের হাতাটা এখন নেই। ইন্তেহা বড় বড় চোখ করে একবার রৌদ্রবীরের পেশিবহুল অনাবৃত হাতের দিকে তাকাচ্ছে, আরেকবার নিজের হাতে ঝুলে থাকা কাপড়ের টুকরোটার দিকে। আদার আর হাসিব দৃশ্যটা দেখে মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছে। হাসিব ফিসফিস করে বলল, ভাবি নিজের পাওয়ার দেখাতে গিয়ে শার্টই ছিঁড়ে ফেলবে। রৌদ্রবীর ভ্রু কুচকে পাথরের মতো শান্ত চোখে ইন্তেহার দিকে তাকালো। ইন্তেহা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের ছেঁড়া হাতাটা রৌদ্রবীরের ছিঁড়ে যাওয়া হাতার সাথে আলতো করে চেপে ধরে জোড়া লাগানোর চেষ্টা করতে করতে আমতা আমতা করতে করতে বলল, কিব্বা শার্ট পরিস যে একটু ধরতে ছিঁড়ে গেল। ব্র্যান্ডের শার্ট পরতে পারিস না, এটা আমার দোষ না। রৌদ্রবীর কোনো কথা বলল না, গম্ভীরভাবে তাকালো। সে শুধু একবার তার ছেঁড়া হাতার দিকে তাকালো, তারপর ইন্তেহার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ভারী গলায় বলল। ইন্তেহা ভাবলেশীন ছেঁড়া কাপড়টা রৌদ্রবীরের হাতে ধরিয়ে দিয়ে গটগট করে গাড়ির দিকে পা বাড়ালো। গাড়িতে ওঠার পর থেকে রৌদ্রবীর তার একদিকের হাতা ছাড়া শার্ট আর ইন্তেহার নির্লিপ্ত মুখভঙ্গি দেখে রাগে ফুঁসছে। অন্যদিকে ইন্তেহা জানালার বাইরে তাকিয়ে এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। হাসিফ আর আয়ান সামনে বসে আয়ান ওদের কাণ্ড দেখে হাসি চাপতে গিয়ে বিষম খাচ্ছে, সাথে আদারও হাসছে। রৌদ্রবীর অবশেষে দাঁতে দাঁত চেপে বলল, তোর জন্য এখন আমাকে এই এক হাতা কাটা শার্ট পরে পাশে ঢুকতে হবে। সবাই ভাববে আমি পাগল হয়ে গেছি। ইন্তেহা চুইংগাম চিবুতে চিবুতে তার চিল্লের সাথে বলল, আরে তুই তো ফ্যাশন বুঝিস না, এটাকে বলে স্লিভলেস শার্ট। আমি তো তোকে উল্টো ফ্রিতে নতুন লুক দিলাম। এই শার্টের ডিজাইনারের নাম ইন্তেহা ইহসান। থ্যাংক ইউ না বলে উল্টো চেঁচামেচি করছিস কেন? রৌদ্রবীর রাশভারী কণ্ঠে বলে উঠল, আমার কাঁধের উপর দিয়ে তো বগল দেখা যাচ্ছিল। এটা কি ফ্যাশন? তোর এই বনশক্তির জন্য আমার দামি শার্টটা জান বেরিয়ে গেল। ইন্তেহা এবার ঘুরে বসলো, চোখ বড় বড় করে বলল, বেশি কথা বলিস না তো। তুই আমাকে ঠিক মতো ধরিস নি বলেই তো আমি তোর শার্ট ছিঁড়েছি। তুই যদি হিরো হওয়ার চেষ্টা না করে আমাকে পরতে দিতি, তাহলে তো আর তোর শার্টের এই অবস্থা হতো না। বল, আসলে দোষটা তোর ওই শার্টের কাপড়ের, আমার হাতের না। রৌদ্রবীর রেগে বলল, এই শার্টটার দাম জানিস বেয়াদব? আমার শার্ট খারাপ না, তোর ওই পালনি হাত দিয়ে টেনে ধরলে লহ ছিঁড়ে যাবে। তুই আসলে মেয়ে না, তুই হলি একটা জ্যান্ত ক্রেন। ইন্তেহা রেগে গিয়ে রৌদ্রবীরের দিকে তেড়ে এলো। কি বললি? আমি ক্রেন? আর তুই কি? তুই হলি একটা পাতি নেতা যে নিজের হাত আর রক্ষা করতে পারে না। জেল থেকে বের করেছিস বলে কি ভেবেছিস তোর 7 খুন মাফ? এখন এই শার্ট নিয়েই ঘুরে বেড়াবি। খবরদার, এরপর যদি আমাকে ক্রেন বলিস না তোকে, তাহলে আমি তোর অন্য হাতাটাও ছিঁড়ে স্লিভলেস শার্ট বানিয়ে দেবো একদম। রৌদ্রবীর এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, চোখগুলো লাল বর্ণ ধারণ করলো, চোয়াল শক্ত হয়ে এলো। সে সাথে সাথে কোমরে গুজে রাখা বন্দুকটা ইন্তেহার কপালে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শুট করে দিব, একদম শুট করে দিব বেয়াদব। কোন পাপে যে তোর মতো মেয়ের পল্লায় পড়লাম? তোর মতো হারামজাদির জন্য জেলখানে বোধহয় এর জন্য সেফ ছিল। আয়ান, হাসিফ আর আধার থমকে গেল ওদেরই কাণ্ড দেখে, কিন্তু ইন্তেহার কোনো ভাবান্তর হলো না। সেও ভাবলেশীন বলল, কচু করবি তুই আমার? রৌদ্রবীর বন্দুকের নলটা নামিয়ে নিল। ইন্তেহার কপাল থেকে শুট করতে গিয়েও করল না। রাগে রৌদ্রবীরের হাতের শিরাগুলো ফুলে উঠেছে। রৌদ্রবীর বিড়বিড় করল, বেয়াদব সেমরি, একে শুট করা যাবে না। ড্রয়িং রুমের সোফায় গম্ভীর মুখে বসে আছেন মিসেস নীলা। তার পাশে দাঁড়িয়ে নূর ভয়ে ভয়ে তার হাত ঘষছে। ঘড়ির কাঁটা রাত 2টা পার করে দিনের ঘরে চলে এসেছে, অথচ ইন্তেহার কোনো হদিস নেই। মিসেস নীলা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করছেন, এই মেয়ে আসলে একটা কলঙ্ক আমার জীবনের। একটা আইবুড়ো মেয়ে এত রাত পর্যন্ত বাইরে কোন ছেলের সাথে আড্ডা দিচ্ছে পাড়াপড়শি জানলে কিভাবে মুখ দেখাবো?
দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে ও। ওর বাবা তো ওকে মাথায় তুলে নাচিয়েছে, এখন সেই নাচ আমাদের দেখতে হচ্ছে। নূর নিচু স্বরে বলল, আম্মু শান্ত হও, হয়তো তিমির ভাইয়া বা আধারের সাথে কোনো জরুরি কাজে আটকে গেছে। ইন্তেহা আপু তো অকারণে দেরি করে না। মিসেস নীলা খেকিয়ে উঠলেন। চুপ কর নূর, তোর ওই বড় আপুর হয়ে ওকালতি করতে হবে না। মেয়ে তো নয় যেন একটা আপদ। জেল জরিমানা না খাটলে ওর শিক্ষা হবে না। কপালে জানি আর কত অপমান লেখা আছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে মিস্টার এহসান ধীর পায়ে নিচে নামছিলেন। তার চোখে মুখে দুশ্চিন্তা ছিল, কিন্তু মিসেস নীলার এই গালিগালাজ তাকে বিরক্ত করে তুলল। তিনি সিঁড়ির মাঝামাঝি দাঁড়িয়ে হাত নেড়ে বললেন, স্টপ শাউটিং নীলা। নীলা, মাঝরাতে চিৎকার করে পাড়া জাগানোর দরকার নেই। গালাগালি না করে ঘুমোতে আসো। আর নূর, তুমিও যাও, ইন্তিহার এসে যাবে সময় মতো। মিস্টার এহসানের কথা শেষ হতে না হতে সদর দরজা ঠেলে ঝড়ের বেগে ইন্তেহা ভেতরে ঢুকলো। তার অবিন্যস্ত চুল, হাতে রক্তমাখা ছোপ আর পরনের ব্যাগি প্যান্ট হুডিতে রক্ত দেখে ড্রয়িং রুমের পরিবেশটা মুহূর্তেই জমে বরফ হয়ে গেল। মিসেস নীলা বসা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে গেলেন কিছু, কিন্তু ইন্তেহার পাথরের মতো শক্ত আর লাল হয়ে থাকা চোখের দিকে তাকিয়ে তার কথা গলায় আটকে গেল। ইন্তেহা কারো দিকে না তাকিয়ে ধীর পায়ে সরাসরি সিঁড়ির দিকে পা বাড়ালো। মিস্টার এহসান অবাক হয়ে ইন্তেহার দিকে তাকিয়ে রইলেন। ইন্তেহা এক মুহূর্ত থামলো না, নিজের ঘরের দিকে গটগট করে চলে গেল। মিসেস নীলাও কিছু বললেন না, শুধু অবাক হলেন ইন্তেহাকে এত শান্ত দেখে। নূর তার রুমে গেল। ঘরের দরজাটা বন্ধ করার শব্দ হলো মৃদু, কিন্তু ইন্তেহার বুকের ভেতর তখনও ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। সে নিজের ঘরের আলোটা জ্বালালো না, সে সরাসরি ব্যালকনির দরজার দিকে এগিয়ে গেল। ব্যালকনির শীতল বাতাস তার উত্তপ্ত মস্তিষ্ককে খানিকটা প্রশমিত করতে চাইল। ভেতরটা যেন আগ্নেয়গিরি লাভার মতো ফুটছে। সে ব্যালকনির গ্রিলটা শক্ত করে ধরে বাইরে নিকশ গেল, অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের দরজা, যেখানে একটা 7 বছরের শিশু নিথর শরীরটা পড়েছিল। নিজের হাতের তালুটার দিকে তাকালে এসে দেখল এখনও শুকনো রক্তের কিছু দাগ লেগে আছে। ইন্তেহা দীর্ঘ এক শ্বাস নিল, যে শ্বাসটা কান্নার মতো শোনালো। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। ইন্তেহা পিছু ফিরল না, সে জানতো কে এসেছে। মিস্টার এহসান নিঃশব্দে ভেতরে ঢুকলেন। ঘরের অন্ধকার তার অভ্যস্ত চোখে ধরা দিল। তিনি ইন্তেহার কাঁপা কাঁপা কাঁধের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মুহূর্তখানেক পর তিনি ভারী কিন্তু শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ইন্তেহা ব্যালকনির গ্রিল থেকে হাত সরালো না। তার দৃষ্টি তখনও অন্ধকারের সুদূর কোনো এক বিন্দুতে নিবদ্ধ হয়ে আছে। সে নিস্তব্ধতা ভেঙে রূঢ় কণ্ঠে বলল, আমি আজও একজনকে চোখের সামনে শেষ হতে দেখলাম বাবা। এবারও বাঁচাতে পারিনি আমি, তবে এবার খুনটা আমি করিনি। ইন্তেহার কথা এহসান কিছু বললেন না। তিনি পকেটে হাত দিয়ে ধীর পায়ে ইন্তেহার পাশে গিয়ে দাঁড়ালেন। তার দৃষ্টিতে এক অদ্ভুত স্থিরতা। খানিক বাদে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বললেন, আমি ছিলাম দেশের টপ বিজনেসম্যানের ছেলে। ছোটবেলায় আমার মা মারা যায়। বাবার আদরের ছেলে ছিলাম। তানিয়াও তার পছন্দের ছেলের সাথে চলে গিয়েছিল। ক্ষমতার দম্ভে এমন কোনো অন্যায় ছিল না যার সাথে আমি যুক্ত ছিলাম না। মারামারি, ড্রিঙ্কস কিংবা সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করে সব সময় আমার নিত্যদিনের কাজ। বাবার প্রভাবের কারণে কারো সাহস ছিল না টু শব্দ করার। বিশেষ করে ভার্সিটি ক্যাম্পাসে আমার কথাই ছিল শেষ কথা। আমি যা চাইতাম তা ছিনিয়ে নিতে জানতাম, কিন্তু ওই জেদি একদিন আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। এহসান থামলো। ইন্তেহা এহসানের দিকে তাকালো। তিনি আবারও বলতে শুরু করলেন, সেই দিন একটা মেয়েকে উত্ত্যক্ত করতে গিয়ে মাঝ রাস্তায় সবার সামনে আমি থাপ্পড় খেয়েছিলাম। মেয়েটি ছিল নীলা। দাপট দেখানো ইহসান খানকে সেদিন চর খেয়ে রেগে যাওয়াইনি, বরং নীলার চোখের ওই অগ্নিকাণ্ড দেখে থমকে গিয়েছিল। প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়ি, বরং এক ভয়ঙ্কর আসক্তিতে পড়ে গিয়েছিলাম। ওকে পাওয়ার নেশা আর জেদ আমাকে পাগল করে তুলল, কিন্তু নীলার চোখে আমার জন্য কেবল ঘৃণাই ছিল। ইন্তেহা চুপচাপ শুনছে। এহসান বলে চললেন, পরে খোঁজ নিয়ে জানতে পারলাম নীলা বিবাহিত। শুধু তাই নয়, ওর 3 বছরের একটি সন্তানও আছে, নাম ইবতেদা। আকাশ ভেঙে পড়েছিল আমার মাথায়। নীলার স্বামী আমান ছিল একজন এমপির ছেলে। প্রেম করে বিয়ে করায় আমানের পরিবার আর নীলার পরিবার তাদের মেনে নেয়নি, তাই তারা আলাদা থাকতো। বাইরে থেকে দেখে মনে হতো তারা খুব সুখে আছে, কিন্তু সত্য ছিল ভিন্ন।
এহসান একটু বাঁকা হাসলেন, যাতে মিশেছিল তিক্ততা। একদিন এক ক্লাবে আমি আমার কষ্ট কমানোর জন্য ড্রিঙ্কস করতে গিয়েছিলাম। মনে অন্য এক মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখে আমি চমকে যাই। নীলা যাকে দেবতা তুল্য বিশ্বাস করে, সেই আমানের আসল রূপ ছিল বীভৎস। গোপনে খোঁজ নিয়ে জানতে পারলাম আমান আসলে এক দুশ্চরিত্রা আর অপরাধী। তার নামে 5টি ধর্ষণের মামলাও ছিল, যা ক্ষমতার জোরে ধামাচাপা দেওয়া হয়েছিল। নীলাকে পাওয়ার জন্য সে ভালো মানুষের মুখোশ পড়েছিল ঠিকই, কিন্তু বেশি দিন সেই খোলস ধরে রাখতে পারেনি। নীলার প্রতি হয়তো তার খানিকের মোহ ছিল। শি ওয়াজ আ রেপিস্ট। ইন্তেহা ভ্রুকুচকে প্রশ্ন করলো, ভাস ছিল মানে? সে কি এখন বেঁচে নেই? এহসান মায়ের চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে জবাব দিলেন, নো, আই কিল হিম। ইন্তেহা অবাক হওয়ার বদলে রহস্যময় হাসি দিয়ে বলল, এই জন্যই ওই মহিলা সারাক্ষণ তোমাকে খুনি খুনি করে গালি দেয়? এহসান ম্লান হেসে বললেন, আমি নীলার কাছে গিয়েছিলাম তাকে আমানের আসল রূপ দেখাতে। ফ্ল্যাশব্যাক। এহসানের পরনে নীল কালো টি শার্ট আর কালো লেদার জ্যাকেট, কোমরে পিস্তল গোজা, পাশে তার ছায়াসঙ্গী আতিফ। তারা গাড়ি থেকে নেমে সরাসরি নীলার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। দরজা আধা খোলা ছিল, ভেতরে পা রেখে এহসান ডাকলো, নীলাম্বরী। ভেতর থেকে কোনো সাড়া না এলেও বেডরুম থেকে আমান বেরিয়ে এলো। এহসানকে দেখে তার চোয়াল শক্ত হয়ে উঠল, চিৎকার করে বলল, আবারও তুই? এখানে কোন সাহসে এসেছিস? নীলাকে উত্ত্যক্ত করার শখ এখনো মেটেনি? এহসান কোনো উত্তর না দিয়ে ড্রয়িং রুমের সোফায় বেশ আয়েশ করে পা তুলে বসলো। আতিফকে ইশারা করতে সে একটা খাম বের করে আমানের দিকে এগিয়ে দিল। এহসান ঠান্ডা গলায় বলল, নীলা বাসায় নেই জানি, তাই এই সুযোগে তোর মুখটা তোর সামনেই খুলে দিতে এলাম আমান। কাগজগুলো পড়, নিজের কৃতিত্বের ইতিহাস দেখলে নিজেই মুগ্ধ হয়ে যাবি। আমান ভ্রু কুচকে খাম থেকে কাগজগুলো বের করলো। পড়তে পড়তে তার কপাল কুচকে এলো, চোখ মুখ দিয়ে ঠিকরে বেরোতে লাগলো আতঙ্ক আর রাগ। আমান কাগজগুলো সরিয়ে রেখে রক্তবর্ণ চোখে এহসানের দিকে তাকালো। তার কণ্ঠস্বর এখন অনেক বেশি গম্ভীর। সে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, কি চাস তুই? কেন এসব নিয়ে আমার পেছনে লেগেছিস? কত টাকা লাগবে তোর? এহসান হাতের নখ খুঁড়তে খুঁড়তে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, টাকা? ইয়েসান খানের টাকার অভাব নেই আমান। আমি যা চাই তা তুই খুব ভালো করে জানিস। আমান সোফায় রাখা খামটা ছুঁড়ে ফেলে দিয়ে গর্জে উঠল, পয়েন্টে আয় এহসান, সরাসরি বল কি চাই তোর? এহসান এবার সোজা হয়ে বসলো, তার চোখের মনি পাথরের মতো স্থির। খুব ধীর স্থিরভাবে শব্দটা উচ্চারণ করলো সে, নীলাম্বরীকে। মুহূর্তে পুরো ঘরের পরিবেশ থমথমে হয়ে গেল। আমান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পরক্ষণ এসে হিংস্র পশুর মতো চিৎকার করে উঠল, কি বললি তুই? তোর সাহস কত বড়? নীলা আমার বিবাহিতা স্ত্রী, ও আমার সন্তানের মা। নীলা শুধু আমার। তুই কোন সাহসে ওর নাম তোর ওই নোংরা মুখে নিস? এহসান একদমই বিচলিত হলো না। সে বাঁকা হেসে উঠে দাঁড়িয়ে আমানের খুব কাছে গিয়ে দাঁড়ালো। আমানের চোখে চোখ রেখে শীতল গলায় বলল, নীলা শুধু তোর। যে লোকটা বাইরে গিয়ে পশুর মতো অন্য মেয়েদের জীবন ধ্বংস করে, তার মুখে নীলা আমার শব্দটা খুব একটা মানাচ্ছে না আমান। তুই ওকে ঘৃণা আর বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই দিসনি। আমান রাগে কাঁপতে কাঁপতে হাত বাড়ালো এহসানের কলার ধরার জন্য, কিন্তু পাশে থাকা আতিফ দ্রুত তাকে বাধা দিল। আমান চিৎকার করে বলল, আমি যা ইচ্ছা করি না কেন, নীলা আমাকেই ভালোবাসে। তুই মরে গেলেও ওকে পাবি না। আমি থাকতে ওকে স্পর্শ করতে পারবে না। এহসান পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তুই থাকতে পারিস না, এটা তো সমস্যা। আর আমি তো কোনো সমস্যায় জিএস রাখার বিশ্বাসী নই। কথাটা বলেই এহসান তার জ্যাকেটের নিচে থাকা পিস্তলের বাটে হাত রাখলো। আমান এহসানের পিস্তলের ভয় দেখে একটুও দমে গেল না, বরং সে মাথা পেছনে হেলিয়ে বিকট শব্দে হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ নেই। হাসি থামিয়ে সে এহসানের চোখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, তুই আমাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখাচ্ছিস এহসান? যার সকাল শুরু হয় রক্তের দাগ দেখে আর রাত কাটে অস্ত্রের কারখানায়, তাকে তুই ভয় দেখাচ্ছিস? এই বন্দুক নিয়ে আমি সারা দিন খেলি, এটা মাথায় রাখিস। এহসান একটু বিচলিত হলো না। সে নিজের পিস্তলটা নিচু করে অত্যন্ত শান্ত গলায় বলল, আমি জানি তুই কি জিনিস। তোর ওই অহংকার আর দাপট সবই তো তোর বাবার ক্ষমতার জোরে। শোন আমান, আমি তোকে একটা শেষ সুযোগ দিতে এসেছি। নীলাকে ছেড়ে দে, ওকে ডিভোর্স দিয়ে তোর পথ আলাদা কর। বিনিময়ে আমি তোকে কথা দিচ্ছি,
তোর আর তোর বাবার সব কুকর্মের প্রমাণ আমি তোর হাতে তুলে দেব। তোর কাছে তো আমাদের জন্য আরো অনেক মেয়ে আছে, তবে নীলার পেছনে কেন ছাড়ার মতো পড়ে আছিস? আমান এবার সোফায় হেলান দিয়ে কুটিলে হাসি হাসলো। সে সামনের দিকে ঝুঁকে এসে চুপি চুপি গলায় বলল, তাহলে আসল কারণটা আজ তোর কাছে খুলেই বলি। আমি নীলাকে কেন আটকে রেখেছি জানিস? নীল ও আমার একটা ইন্স্যুরেন্স পলিসি। এহসান ভ্রু কুচকে তাকালো। আমান বলে চলল, নীলার বুড়ো বাপটা একজন সৎ সৎ সরকারি কর্মকর্তা। রিটায়ারমেন্টের আগে ওই বুড়ো আমার আর আমার বাবার সব দুর্নীতির প্রমাণ জোগাড় করে রেখেছে। আমার বাবা অনেক চেষ্টা করেছে ভয় দেখিয়ে সেই ফাইলগুলো নিতে, কিন্তু বুড়োটা পাথরের মতো শক্ত। ওর এই একমাত্র দুর্বলতা ছিল ওর বড় মেয়ে নীলা। আর আমি নীলাকে জিম্মি করে ওই বুড়োকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলাম, কিন্তু নীলাকে আমার ভালো লেগে যায়। তুই যেমন এক দেখাতেই আসক্ত হয়ে গিয়েছিস, আমিও তেমনই নীলাকে পছন্দ করে ফেলি। বাবার কথা না শুনে ওকে বিয়ে করে ফেলি। নীলার বাবাও আমাকে মেনে নেয়নি, কিন্তু তার মনে ভয় ছিল যে আমি যদি তার মেয়েকে কিছু করে ফেলি। এজন্যই সে প্রমাণগুলো পুলিশের হাতে দেয় না। ও কিছু করলেই ওর মেয়ে খতম। বিয়ের পর ইফতেদা হওয়ার পর নীলার প্রতি আমার ইন্টারেস্ট কমতে থাকে, কিন্তু আমি ওকে হারাতেও চাইনি। এজন্যই ওর অজান্তেই সব করি। আর নীলা টেরও পায় না, অন্ধের মতো বিশ্বাস করে আমাকে। আই লাভ হার, কিন্তু আমি আমার শুধু ওকে দিয়েই চলে না। আমানের মুখে এমন সত্য শুনে এহসানের চোয়াল শক্ত হয়ে এলো। সে বুঝতে পারলো আমান নীলাকে ভালোবেসে নয়, বরং ঢাল হিসেবে ব্যবহার করেছে। নীলার অসহায়ত্বের সুযোগ নিয়ে সে সবকিছু জিম্মি করে রেখেছে। এহসানের ভিতরের খুনি সত্তাটা এবার জেগে উঠল। সে ধীর পায়ে আমানের দিকে এগিয়ে গিয়ে নিচু স্বরে বলল, তুই একটা আস্ত জানোয়ার আমান। একটা নিরপরাধ মেয়েকে আর তার বাবাকে এভাবে ব্ল্যাকমেল করছিস। তুই বোধহয় একটা জিনিস ভুলে গেছিস। ইহসান খান যখন কোনো কিছু পাওয়ার জন্য হাত বাড়ায়, তখন মাঝখানে কোনো আটকায় আস্ত থাকে না। আমান তাচ্ছিল্য করে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজার শব্দ হলো। নীলা ঘরে ঢুকলো, কোলে ইফতেদা। এহসানকে নিজের বসার ঘরে এভাবে দেখে নীলা পাথর হয়ে গেল। তার চোখের মনি কাঁপছে। ইফতেদা তার বাবার কণ্ঠস্বর শুনে নিচে নেমে এলো এবং ছুটে গিয়ে আমানের পা জড়িয়ে ধরল। নীলা চিৎকার করে উঠল, আপনি আবার আপনি? আপনার সাহস কি করে হয় আমার ঘরে ঢোকার? আপনি কি মানুষ নন, নাকি আপনার লজ্জা বলতে কিছু নেই? এহসান সোফায় বসেই রইল, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল পাথরের মতো শীতল। আমান যেন সুযোগ পেয়ে গেল। সে নীলার কাঁধে হাত রেখে ভান করলো যেন সে খুব নিরীহ। আমান কাতস্বরে বলল, নীলা, দেখেছো? এই লোকটা আমাকে অকারণে ভয় দেখাচ্ছে, বলছে আমাকে মেরে ফেলবে। সে আসলে তোমাকে চায় নীলা, ও একটা পাগল। নীলা এহসানের দিকে তাকিয়ে ঘৃণায় কুঁকড়ে গেল। সে কাঁপতে কাঁপতে আঙ্গুল তুলে বলল, বেরিয়ে যান এখান থেকে, আমার জীবন থেকে চিরতরে মুছে যান। আপনি কি ভেবেছেন আপনি খুব বড় কোনো মাস্তান? আপনার এই নোংরা ভালোবাসা আমি ঘৃণা করি। আমার সংসার নষ্ট করার চেষ্টা করবেন না। এহসান উঠে দাঁড়ালো। তার হাতে ধরা পিস্তলটা হাতের মুঠোয় শক্ত করে ধরলো। সে আমানের দিকে তাকালো। আমান তখন নীলার পেছনে লুকিয়ে পৈশাচিক এক হাসি হাসছে। এহসান বুঝলো এই মুহূর্তে সত্য বললে নীলা শুধু অপমানই করবে, বিশ্বাস করবে না। এহসান শান্ত গলায় বলল, নীলা, তুমি হয়তো আমাকে ঘৃণা করছো, কিন্তু যাকে তুমি ভালো মনে করছো সে তোমাকে ভালোবাসে না, ও তোমাকে ব্যবহার করছে। নীলা শুনতে রাজি নয়। সে ইফতেদাকে আগলে নিয়ে এহসানের দিকে এগিয়ে এলো। আপনার অসভ্যতার শেষ কোথায়? বের হন। আমান ইশারা করলো আতিফার এহসানকে বের করে দেওয়ার জন্য। এহসান দরজার কাছে গিয়ে দাঁড়ালো, একবার পেছনে ফিরল। নীলার চোখে অশ্রু, কিন্তু সেই অশ্রু তার জন্য নয়, তার স্বামীর জন্য। এহসান নিচু স্বরে বলল, আজ আমি যাচ্ছি নীলা, কিন্তু মনে রেখো আমি ভালো মানুষ নই। এরপর দিন সকালে নীলার পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেল। এহসান তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করলো। এরপর এহসান সরাসরি নীলার বাসায় গেল, তবে এবার একা নয়, সাথে ছিল কাজী আর এক বিশাল লোকের দল। আমান তখন ড্রয়িং রুমে বসেছিল। এহসান ভিতরে ঢুকে প্রমাণগুলো ছুঁড়ে মারল আমানের দিকে। আমানের ফ্যাকাশে মুখ দেখে এহসান শীতল গলায় বলল, তোর তুরুপের তাস এখন আমার হাতে আমান। তোর বাবা এমপি আর তোর সব অপরাধ সবকিছু প্রমাণ আছে। এখন তুই নীলাকে ডিভোর্স দিবি। নীলা এসে চিৎকার করে উঠল, আমি কখনোই তোকে বিয়ে করব না ইহসান, তুই একটা জানোয়ার। এহসান নীলার দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন গলায় বলল, নীলাম্বরী আজ আমার ওপর ঘৃণা করার অনেক সময় পাবে, কিন্তু এই শয়তানের হাত থেকে তোমাকে বাঁচানো এছাড়া আর কোনো পথ নেই। তুমি ভাবো, কিন্তু আমি তোমাকে এই নরকে পুষতে দেব না।
এহসান আমানকে বাধ্য করলো ডিভোর্স পেপারে সই করতে। আমান জানতো এখন বাধা দিলে এহসান তাকে সেখানেই শেষ করে দিবে, তার কোনো সুযোগও ছিল না তার বাবাকে কল করার। এরপর নীলা কাঁদতে কাঁদতে এবং এহসানকে অভিশাপ দিতে দিতে ডিভোর্স পেপারে সই করতে বাধ্য হয়। ইফতেদা ভয়ে কোনায় লুকিয়েছিল। ডিভোর্স হওয়া শেষে এহসান নীলাকে পাজাকোলা করে তুলে গাড়িতে নিয়ে গেল। আমার চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলো না। আমান চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলো না, আর নীলা চেয়েও বাধা দিতে পারলো না। ইফতেদাকে এহসান তার সাথে নিয়ে গেল। আমান পরে এহসানের থেকে নীলাকে আর ইফতেদাকে নেওয়ার চেষ্টা করলে এহসান এক পরিকল্পনা করে। এহসানের পরিকল্পনা অনুযায়ী আমান এবং তার বাবার দীর্ঘ বছরের সব দুর্নীতির ফাইল, ধর্ষণের মামলার প্রমাণ আর অমানসিক নির্যাতনের নথিপত্র সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। উত্তেজিত জনতা আমানের বাবা রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর করে এবং তাদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকে। আমান আর তার বাবাকে গ্রেফতার করা হয়। তাদের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এভাবে সময় কেটে গেল। নীলা এহসানের সাথে থাকলেও তাদের বিয়ে হয়নি। এহসান নীলাকে বিয়ে করার কথা বললে নীলা রাজি হয় না। বাধ্য হয়ে এহসান নীলার বাবা মাকে কিডন্যাপ করে ব্ল্যাকমেল করে। এসব ছিল এহসানের বাম হাতের খেলা। তার বাবাও তার সাথেই ছিল, তিনি ছেলের জন্য সব করতে পারতেন। এহসানকে নীলা বিয়ে করতে বাধ্য করলো, আর এহসান সম্পূর্ণরূপে তার নীলাম্বরীকে পেল। এই জয়ের আনন্দ এহসানের কপালে বেশিক্ষণ স্থায়ী হলো না। এর কিছুদিন পর খবর এলো শহরের নির্জন এক খালে 2 নারী পুরুষের লাশ ভেসে উঠেছে। পুলিশ শনাক্ত করলো তিনি আর কেউ নন, নীলার বাবা মা। এহসান খবরটা শুনে স্তব্ধ হয়ে গেল। সে তো সেদিনই নীলার বাবা মাকে ছেড়ে দিয়েছিল। এরপর আর তার কোনো খোঁজ নেয়নি। কি বড় ভুল করেছে সে, কিন্তু কে মারলো? আমান। আর তার বাবা তো জেলে। নীলা যখন তার বাবা মার নিথর লাশের উপর আছড়ে পড়ে কাঁদছিল তখন এহসান সেখানে গিয়ে দাঁড়ালো। নীলা মাথা তুলে তাকালো, তার চোখে এখন শোকের চেয়েও বেশি ছিল ঘৃণা। সে টলমল পায়ে দাঁড়িয়ে এহসানের সামনে এগিয়ে চিৎকার করে উঠল, তোর স্বাদ মিটেছে এবার? আমানকে সরিয়েছিস, আমাকে জোর করে বিয়ে করেছিস, আর এখন আমার বাবা মাকেও মেরে ফেললি। তুই একটা পশু এহসান, তুই একটা খুনি। এহসান কাপা গলায় বলল, নীলা বিশ্বাস করো আমি এটা করিনি। চুপ কর। নীলা গর্জে উঠল, আর একটাও মিথ্যে বলবি না। তুই তো চেয়েছিলি আমাদের জীবনে কেউ না থাকুক, যাতে তুই আমাকে তোর দাসী করে রাখতে পারিস। আমার বাবা তোকে ফাইলগুলো দিয়ে দিয়েছিল, আর তুই কাজ শেষে তাকে সরিয়ে দিলি। আমি তোকে সারা জীবন অভিশাপ দেব ইহসান। এই বিয়ের প্রতিটি মুহূর্ত তোর জন্য নরক হবে। এহসান বুঝতে পারলো নীলা তাকে কখনোই বিশ্বাস করবে না। নীলা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। সেই দিন থেকে এহসানের প্রতি নীলার ঘৃণা এক বিভৎস রূপ নিল। সে একই ছাদের নিচে থাকে ঠিকই, কিন্তু এহসানকে সে তার বাবা মার খুনি ছাড়া আর কিছুই ভাবতে পারে না। নীলার এই ঘৃণা সহ্য করতে পারেনি। তার সব রাগ গিয়ে পড়ে আমানের উপর। সে জানতো আমানের লোকেরা এটা করেছে, এই জন্যে সে লোক লাগিয়ে খুব সহজেই জেলে আমানকে মেরে ফেলে। এটা তার কাছে বেশি বড় কোনো কাজ ছিল না, কারণ টাকার পাওয়ার ছিল তার। খুব বেশি মাথা খাটাতে হয়নি তার, এর জন্য টাকা দিয়েছে, কাজ হয়ে গেছে। জেলেরই অন্য এক কয়েদিকে দিয়ে ওর খেলা শেষ করেছে। অন্ধকার আরও ঘনীভূত হয়েছে। এহসান একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকালেন, এরপর বললেন, সেই দিন থেকে আজ পর্যন্ত তোর মা আমাকে ক্ষমা করতে পারেনি। আমি আমানকে মেরেছি ঠিকই, কিন্তু নীলার বাবা মাকে আমি মারিনি। অথচ সেই খুনের বোঝা আজীবন আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। তোর মায়ের চোখে আমি আজও সেই পিশাচ যে তার সব কিছু কেড়ে নিয়েছে। ইন্তেহা চুপ করে রইল। সে আজ বুঝতে পারল তার মার এই ঘৃণার কারণ। এহসান বেলকনির গ্রিলটারও শক্ত করে আঁকড়ে ধরলেন। দীর্ঘ কয়েক সেকেন্ড চুপ থেকে একটা রুদ্ধশ্বাস ছেড়ে বললেন, তোর মা তোকে কোনোদিনই মেনে নিতে পারেনি, কারণ তোর অতৃপ্তের প্রতিটি রক্তকণিকা ওকে সেই বিভৎস রাতের কথা মনে করিয়ে দেয়, যেই দিন আমি ওকে জোর করে নিজের করে নিয়েছিলাম, এমনকি তোকেও জন্ম দিতে চাইনি। ইন্তেহা পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বাবার মুখ থেকে আসা প্রতিটা শব্দ যেন তপ্ত সীসার মতো তার কানে বিচ্ছে। এহসান বলতে থাকলেন, যখন জানতে পারলাম তুই ওর গর্ভে এসেছিস, নীলা পাগলের মতো হয়ে গিয়েছিল। ও তোকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেটা হতে দিতে পারিনি। আমি নীলার ওপর আমার জীবনের সবচেয়ে চাপটা প্রয়োগ করলাম। আমি ওকে হুমকি দিলাম, যদি ও তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে আমি ইফতেদাকে ওর থেকে চিরতরে সরিয়ে দেব। ইফতেদাকে বাঁচানো আর কোনো পথ ওর সামনে খোলা ছিল না, কারণ ওর কোনো ক্ষমতা ছিল না। শুধুমাত্র ইফতেদার প্রাণের মায়ায় নীলা তোকে এই পৃথিবীতে আনতে বাধ্য হয়েছে। এহসান এবার ইন্তেহার দিকে ফিরলেন। তিনি ধীর পায়ে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। আমি জানি এটা অন্যায় ছিল, কিন্তু আমি স্বার্থপর ছিলাম।
কারণ তুই আমার অংশ, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। নীলার পর তুই ছিলি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তোকে হারানোর ভয়টা আমাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খেত। আমি চেয়েছিলাম আমার একটা পরিচয় থাকুক এই পৃথিবীতে, যে পরিচয়ে কেউ আমাকে খুনি বলে ডাকবে না, বরং বাবা বলে ডাকবে। কিন্তু তোর বাবা মুখে বাবার ডাক শোনার আগে আমি আবার বাবাকে হারিয়ে ফেললি। তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। তখন তুই ছিলি আমার বেঁচে থাকার একমাত্র কারণ, আমার রক্ত। যেদিন আমি প্রথম তোকে কোলে নিলাম, আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। সেই প্রথম জীবনে আমার চোখে পানি এসেছিল। তুই আমার জীবনে সবচেয়ে বড় উপহার ছিলি। তোকে এখন দেখলে আমার নিজের প্রতিচ্ছবি মনে হয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।